সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। ওকে ওকে ঠিক আছে। ওকে, তাহলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভৌত জগত পরিমাপ অধ্যায়ের পঞ্চম ক্লাসে। তো এই অধ্যায়ের আগে আমরা 4টা ক্লাস করেছি, আজকে এই অধ্যায়ের পঞ্চম ক্লাস। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে ত্রুটি রিলেটেড কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব এবং নতুন আর একটা ত্রুটির সূত্র আমরা শিখবো এবং সেই রিলেটেড কয়েকটা ম্যাথ প্রবলেম আমরা দেখব। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের পড়ার টপিক। তো গত ক্লাসে আমরা যে আলোচনাটা করতেছিলাম, ত্রুটির হিসাব নিকাশ করতেছিলাম, তার ধারাবাহিকতায় আজকে আমরা প্রবলেম সলভ করব, কয়েকটা প্রবলেম সলভ করব। তো তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম 2টা, মনে আছে তোমাদের সবার? তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম 2টা। তো দেখো, তোমরা হোমওয়ার্ক 2টা আমি বলছিলাম যে বাসায় নিজেরা করার ট্রাই করবা, না পারলে কোনো সমস্যা নেই, আমি ক্লাসে করে দেবো, না পারলে কোনো সমস্যা নেই। বাট তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে তোমরা চেষ্টা করছো কিনা, ঠিক আছে? আমার যেটা দরকার, অর্থাৎ তুমি অন্যদের থেকে একটু আগাই থাকবা যদি তুমি বাসায় নিজে নিজে একটু বুদ্ধি খাটায় প্রবলেম 2টা সলভ করার চেষ্টা করো। তো চলো এবার দেখো, যারা যারা চেষ্টা করছো এবং যারা চেষ্টা করে পারোনি সবাই একটু দেখো। আমাদের প্রথম প্রবলেমটা ছিল হচ্ছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধ হচ্ছে 0.2 প্লাস মাইনাস 0.002 মিটার এবং ভর ছিল হচ্ছে 1 প্লাস মাইনাস 0.001 কেজি। তাহলে ভর এবং ব্যাসার্ধ দেওয়া আছে কার? একটা নিরেট গোলকের। প্রথম কোশ্চেনটা হচ্ছে এই গোলকটার আয়তন কত নির্ণয় করো, দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে আয়তন পরিমাপের ত্রুটি হিসাব করো, এবং 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে ঘনত্ব পরিমাপের ত্রুটি। যেহেতু ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ থেকে আমরা আয়তনও পাবো, সুতরাং আমরা ঘনত্ব পরিমাপ করতে পারবো বা ঘনত্বের ত্রুটিও আমরা হিসাব করতে পারবো। তো চলো শুরু করি। দেখো, আমাদের একটা নিরেট গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে। তো ব্যাসার্ধটা কি ফরম্যাটে দেওয়া আছে দেখো, 0.2 প্লাস মাইনাস 0.002 মিটার, অর্থাৎ ব্যাসার্ধের প্রকৃত মান হচ্ছে এইটা 0.2, এটা হচ্ছে ব্যাসার্ধের প্রকৃত মান, প্লাস মাইনাস 0.002 মিটার, এইটা হচ্ছে ত্রুটি মান। এটা ডেল আর বা ডি আর, ডেল আর দিয়েও কোনো বইতে লিখতে পারে অথবা কোনো বইতে ডি আর দিয়েও লিখতে পারে, ঘটনা একই, অর্থাৎ এটা হচ্ছে ত্রুটি। তুমি দেখবা আমরা যখন ম্যাচের বক্স কিনি, ঠিক আছে, দেয়াশলাইয়ের বক্স যখন আমরা কিনি, দেখবা তখন এই বক্সের গায়ে লেখা থাকে 60 প্লাস মাইনাস 2, একটু খুব ভালো করে দেখবা এর মানেটা কি। এর মানে হচ্ছে এই দেয়াশলাইয়ের বাক্সে 60 কাঠি থাকার কথা, 60টা কাঠি থাকার কথা। এখন ভাই গোনার ক্ষেত্রে দুটো বেশিও হতে পারে, দুটো কমও হতে পারে, অর্থাৎ +2 হতে পারে, অর্থাৎ 62টাও থাকতে পারে, আবার দুটো কমও থাকতে পারে, 58টাও থাকতে পারে। অর্থাৎ ওই দেয়াশলাইয়ের বক্সের মধ্যে কাঠি থাকার সম্ভাবনা হচ্ছে 58 থেকে শুরু করে 62 পর্যন্ত। 58টা থাকতে পারে, 59টা থাকতে পারে, 60টা থাকতে পারে, 61টা থাকতে পারে, 62টা থাকতে পারে। অর্থাৎ প্রকৃত মান হওয়ার কথা 60, 2 বেশিও হতে পারে, 2 কমও হতে পারে। বেশি হলে সর্বোচ্চ কত বেশি? 2 বেশি। কম হলে সর্বোচ্চ কত কম? 2 কম হইতে পারে। অর্থাৎ 58 থেকে 62-এর মধ্যে যে কোনো মান হইতে পারে। তাহলে আমাদের বুঝতে পারতেছো যে তথ্যটা এখানে ব্যাসার্ধের মানটা বা ভরের মানটা কিভাবে দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 0.2 মিটার, এটা আসলে প্রকৃত মান। এবার তুমি তো পরিমাপ করবা, তাহলে পরিমাপ করলে তো ত্রুটি হইতে পারে। তো কতটুকু ত্রুটি হইতে পারে? যদি তুমি পরিমাপ করে বেশি পরিমাপ করো তাহলে 0.002 পরিমাণ বেশি পরিমাপ করতে পারো, অথবা যদি কম পরিমাপ করো তাহলে 0.002 মিটার এইটুকু তুমি কম পরিমাপ করতে পারো। ঠিক তেমনি ভরের ক্ষেত্রেও তাই। ভরটা দেওয়া আছে 1 কেজি প্লাস মাইনাস 0.001 কেজি। তাহলে এই 1 কেজিটা এইটা হচ্ছে ভরের প্রকৃত মান, এটা হওয়ার কথা। এখন তুমি পরিমাপ করতে গিয়ে একটু বেশি বা একটু কম হইতে পারে, তো যতটুকু বেশি বা কম হইতে পারে সেটাই তো আসলে পরম ত্রুটি, ডেল এম। এখানে পরম ত্রুটি ব্যাসার্ধের পরম ত্রুটি ডেল আর 0.002, ভরের পরম ত্রুটি ডেল এম 0.001। কি কথা কি বুঝতে পারছো? এইবার আসো, আয়তন বের করতে হবে। তা আয়তন ভি, তো ভি কিভাবে বের করবো? ব্যাসার্ধ যদি দেওয়া থাকে একটা নিরেট গোলকের ব্যাসার্ধ দেওয়া থাকলে আয়তন বের করা কি খুব কষ্টের ব্যাপার? ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই, আর এর মান আর হচ্ছে 0.2, ব্যাসার্ধের মান 0.2, মানে প্রকৃত মানটাই তুমি বসাবা, আর এর মানটাই তুমি বসাবা। তাহলে এইখান থেকে হিসাব করলে দেখি তো আমরা আয়তনের মানটা কত পাই। তাহলে 4 ইন্টু পাইয়ের মান 3.1416 ইন্টু 0.2 তার হচ্ছে কিউব ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে আয়তনের মান আমি পাচ্ছি 0.0335104। একেবারে যা মান আসছিল সবই লিখছি, কোনো কিছু বাদ দিই না, ক্যালকুলেটর যা আসছিল পুরাটুকু লিখছি যাতে আমার অ্যান্সারটা খুব পারফেক্ট থাকে। তাহলে এটা হচ্ছে আয়তনের মান। তো আয়তন চাইছে, তাহলে আয়তনের অ্যান্সার হচ্ছে এটা, যে আয়তনের মান কত? আয়তনের মান হচ্ছে এত মিটার কিউব। কি বুঝতে পারছো? পুরোপুরি হয়নি, আয়তন বের করা এখনো পুরোপুরি হয়নি। কেন? এই তো আয়তন বের করছি, আয়তনের সূত্র দিয়ে, ব্যাসার্ধ দেওয়া আছে, আয়তনের সূত্র দিয়ে আয়তন বের করছি, তাও কেন পুরোপুরি হয়নি? তুমি এই যে আয়তনের মানটা যেটা বের করছো, এই যে মানটা যেটা বের করছো এইটা হচ্ছে প্রকৃত মান, কিন্তু তুমি দেখো তো ব্যাসার্ধ, ভর, এগুলা কি শুধু ব্যাসার্ধের প্রকৃত মান দেওয়া ছিল? প্লাস মাইনাস পরম ত্রুটি দেওয়া ছিল। ভরের ক্ষেত্রে দেখো ভর প্লাস মাইনাস কতটুকু বেশি কতটুকু কম, অর্থাৎ পরম ত্রুটি দেওয়া ছিল। ব্যাসার্ধের ক্ষেত্রে তাই দেওয়া ছিল। তাহলে তুমি যদি আয়তন বের করো, তোমার কাছে যদি বলে আয়তন কত নির্ণয় করো, তাহলে শুধু ভি বললে হবে না, শুধু এই মান বললে হবে না। অর্থাৎ আয়তন বের করতে গেলেও এইভাবে বের করতে হবে, ভি প্লাস মাইনাস ডেল ভি, অর্থাৎ আয়তনের প্রকৃত মান
আর আয়তনের পরম ত্রুটি, এভাবে লিখতে হবে আয়তনকে। যেহেতু ব্যাসার্ধকে এভাবে লেখা আছে, ভরকে এভাবে লেখা আছে, কোশ্চেনে তথ্য দেওয়া আছে না, ভর আর ব্যাসার্ধের তথ্য দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে আয়তনটাকে ওইভাবে বের করতে হবে। তাহলে তুমি অর্ধেক করছো, বাকিটুকু এখনো করো নাই। তাহলে তোমাদের টার্গেট কি এখন? ডেলভিটা বের করা, অর্থাৎ আয়তনের পরম ত্রুটিটাও বের করা। ধরো আলাদাভাবে এটাও তো চাইতে পারতো যে আয়তনের পরম ত্রুটি কত বের করো, এটাও তো চাইতে পারতো না? ধরো মানে অন্য একটা কোশ্চেনে বললো আয়তনের প্রকৃত মান এবং পরম ত্রুটি বের করো, তার মানে প্রকৃত মান হচ্ছে ভি আর পরম ত্রুটি হচ্ছে ডেল ভি, বের করতে বলতে পারতো না? তাহলে আমাদের এখন এই ডেল ভিটা বের করতে হবে। তাহলে আমাদের টার্গেট ডেল ভিটা বের করা। তাহলে আয়তনের শুধু প্রকৃত মান রাখলেই হবে না, পরম ত্রুটি ডেল ভি মানটাও বের করতে হবে। তো কিভাবে বের করা যায়? খুবই সহজ। দেখো ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, ভালো করে খেয়াল করিও। তাহলে আমি তোমাকে বলছিলাম এই যে আয়তনটা কার উপর নির্ভরশীল? ব্যাসার্ধের উপর। ব্যাসার্ধের ঘাত কত? পাওয়ার কত? 3। তাহলে এখানে লিখো ডেল ভি বাই ভি, তাই তো? মনে পড়ে? 4 কনস্ট্যান্ট, 3 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, আর এর জন্য ডেল আর বাই আর। এবার আর এর পাওয়ার কত? 3। তাহলে সামনে এনে বসাই দাও 3। কি ক্লিয়ার? এটুকু তো বুঝলাম। এইবার দেখো আমাদের টার্গেট তো ডেল ভি বের করা, আমাদের টার্গেট ডেল ভিটা বের করা, আমাদের টার্গেট বের করা হচ্ছে ডেল ভি। ডেল ভিটা আমরা বের করতে চাই। তাহলে ডেল ভি ইকুয়াল টু, ভালো করে খেয়াল করিও, 3 ডেল আর ডিভাইডেড বাই আর ইন্টু ভি, ইন্টু ভি। এই যে ডেল ভি, তাহলে ভিটা এখানে চলে আসবে, ইন্টু ভি। এইবার আসো দেখো এই মানগুলো আমরা জানি কিভাবে। উদ্দীপকে তাকাও, 3 ইন্টু ডেল আর, এই যে ডেল আর 0.002, নিচে আর এর মান 0.2। আর একটু আগে তো তুমি এই যে ভি এর মানটা বের করছো, এই যে ভি এর মানটা তো বের করছো, তাহলে সেই ভি এর মানটা এখানে বসাই দিলে কাজ শেষ। এই যে 3 ডেল আর বাই আর ইন্টু ভি, তাহলে ভি এর মানটা বসাইলে 0.0335104, যেটা আমার ক্যালকুলেটরে অলরেডি অ্যান্সার হিসাবে আছে। তাহলে আমি এর সাথে গুণ দিব হচ্ছে 3, গুণ দিব হচ্ছে 0.002, এবং তারপরে অ্যান্সারটাকে ভাগ দিব 0.2 দিয়ে। তাহলে আমার এখান থেকে মানটা আসছে 0. দেখো খুবই ক্ষুদ্র মান 001, তারপরে 005, এরপর আরো কিছু আছে, আর ওইটুকু না লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে আয়তনের পরম ত্রুটি, অর্থাৎ আয়তনের মান তুমি কতটুকু কম বা বেশি পরিমাপ করতে পারো সেটা হচ্ছে 0.001, 005। এতটুকু তুমি আয়তন কম বা বেশি পরিমাপ করতে পারো, বুঝছো? এতটুকু আয়তন তুমি কম বা বেশি পরিমাপ করতে পারো। কি ক্লিয়ার? ঠিক আছে, একজন উত্তর দিছো এখানে একটা জিরো, এখানে দুইটা জিরো, একের পরে কিন্তু দুইটা জিরো, 1005। তাহলে এইবার তুমি অ্যান্সার লিখবা যে অতএব আয়তন, এইবার তুমি অ্যান্সার লিখবা যে অতএব আয়তন, ফরম্যাটটা কেমন হবে? ভি প্লাস মাইনাস ডেল ভি, এই ফরম্যাটে হবে। ঠিক আছে, আয়তন এই ফরম্যাটে হবে। তাহলে ভি এর মানটা 0.0335104, আয়তনের প্রকৃত মান হওয়া উচিত এইটা। এবার তুমি কতটুকু কম বা বেশি পরিমাপ করতে পারো সেটা হচ্ছে 0.001005, এত মিটার কিউব। তুমি এই আয়তনের পরম ত্রুটি অর্থাৎ কতটুকু বেশি বা কতটুকু কম পরিমাপ করবো এটা তুমি আরো একটা ভাবে বের করতে পারতা, কিন্তু চিন্তা করে দেখো এটা অনেক কঠিন হইতো, মানে আরেকটু বেশি হিসাব করতে হইতো। যেমন কিভাবে করতে পারতাম? তুমি এই যে আয়তনের মান তো এটা বের করলে, এটা তো প্রকৃত মান। এবার আমি তোমাকে কি বের করতে বলছি? কতটুকু কম বা তুমি বেশি পরিমাপ করতে পারো। তাহলে তুমি একটা কাজ করবা, তুমি নতুন ব্যাসার্ধ নিবা। ব্যাসার্ধ তো একবার 0.2 নিছো, এবার পরের বার ব্যাসার্ধ নিবা হচ্ছে 0.2 প্লাস 0.002, এটার সাথে এটা যোগ করবা, এটার সাথে এটা যোগ করবা, যোগ করে নতুন ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ ধরে আবার আয়তন বের করবা। বুঝলা? সেই ব্যাসার্ধ নিয়ে আবার আয়তন বের করবে। তাহলে বেশি ব্যাসার্ধ বেশি আয়তন, আর 0.2 নিয়ে যে আয়তনটা বের করছে এই দুইটা বিয়োগ করে দিবা, এই দুইটা বিয়োগ করে দিবা। এই দুইটা যদি বিয়োগ করে দাও, এই দুইটা যদি বিয়োগ করে দাও তাহলে কাজ শেষ। একজন লিখছো 3 কই থেকে আসলো? শিশির আহমেদ। ঠিক আছে, 3 কই থেকে আসলো? নিজের মাথায় একটা বাড়ি দাও, দেখো মনে পড়ে কিনা 3 কোথা থেকে আসলো। ঠিক আছে, 3 কোথা থেকে আসলো দেখো মনে পড়ে কিনা, নিজের মাথায় একটা ঠাস করে বাড়ি দাও। কি ক্লিয়ার? বুঝতে পারছো আমি কি বলছি? যে তখন আমরা ডেল ভিটা কিভাবে বের করতে পারতাম? তাহলে একবার 0.2 নিয়ে আয়তন বের করবো, আর একবার 0.2 প্লাস 0.002, এটা যোগ করে যে ব্যাসার্ধ হবে সেইটা নিয়ে আবার নতুন করে তুমি হচ্ছে আয়তন বের করবা। তারপরে দেখো কতটুকু আয়তন বেশি পরিমাপ করলা, তাহলে সেটাই হইতো ডেল ভি, এবং দেখবা ডেল ভির মান ওইটাই আসতো। ঠিক আছে, ডেল ভির মান ওইটাই আসতো। কি ক্লিয়ার? বুঝতে পারছো? এইবার আসো আয়তন পরিমাপের ত্রুটি। আয়তন পরিমাপের ত্রুটি, আমি তোমার একটা কথা বলছিলাম, যখন বলবে ত্রুটি নির্ণয় করো, তো ত্রুটি বলতেই যদি স্পেসিফিক ভাবে নির্দিষ্ট করে না বলে কোন ত্রুটি, তাহলে আমি সর্বদা বুঝবো শতকরা ত্রুটি, সর্বদা। তাহলে আয়তন পরিমাপে এই ত্রুটি মানে শতকরা ত্রুটি চাইছে, আমরা একবার শতকরা ত্রুটিটাই বের করবো। তো শতকরা ত্রুটি বের করা খুবই সহজ। বলো শতকরা ত্রুটি, আয়তন পরিমাপের শতকরা ত্রুটি, আয়তনের ত্রুটি, বলো পারা যাবে না? আয়তনের শতকরা ত্রুটি, তো এই ত্রুটিটা কি? ডেল ভি ডিভাইডেড বাই ভি গুণ 100%। তো ম্যাথ তো তুমি করেই ফেলছো, এই যে দেখো এটা ভি আর এটা ডেল ভি হয়েই তো গেছে। তাহলে ডেল ভি 0.001005 ডিভাইডেড বাই ভি 0.0335104 গুণ 100%। দেখি আয়তন পরিমাপের ত্রুটি কত আসে দেখি। তাহলে 0.01005 ডিভাইডেড বাই 0.0335104 গুণ 100,
তাহলে 2.99%, দ্যাট মিনস 3%, দ্যাট মিনস 3%। তাহলে আয়তনের ত্রুটি কত পার্সেন্ট? 3%। আয়তনের ত্রুটি কত পার্সেন্ট? 3%। বুঝলাম? এবার বুদ্ধি খাটাও। তোমাকে মনে করো আমি 2 নম্বর ম্যাথটা করতে দিছি, তোমার আমি 1 নম্বর ম্যাথটা করতে দিই নাই, 2 নম্বরটা দিছি। তাহলে একটু দেখো তো 2 নম্বরটা করতে গেলে আগে 1 নম্বরটা করা লাগবে না? বলো, তোমাকে আমি 2 নম্বরটা করতে দিছি, 1 নম্বরটা করতে দিই নাই। তাহলে 2 নম্বরটা করতে দিলে তুমি 1 নম্বরটা না করে কিন্তু 2 নম্বরটা করতে পারবা না। পারবা? বলো বলো, পারবা? বলো, পারবা? পারবা না। তাহলে তোমার কিন্তু আগে 1 নম্বরটা করা লাগবে, তারপরে গিয়ে 2 নম্বরটা করা লাগবে। দেখো 1 নম্বরের অ্যান্সার দিয়ে কিন্তু আমরা আয়তনের ত্রুটি বের করছি, তাই না? কি কথা কি বুঝছো? এইবার শোনো, না 1 নম্বর করে 2 নম্বর করার দরকার নাই। 2 নম্বর যদি আমাকে করতে দেয়, 1 নম্বর না করে যদি 2 নম্বর আমাকে করতে দেয়, আমি 2 নম্বরটা করে ফেলতে পারবো, সহজেই করে ফেলতে পারবো। তার জন্য আমার 1 নম্বর করা লাগবে না, কোনো দরকার নেই। অনেক বলবে ভাই কেমনে? আচ্ছা দেখো তো, এটা তো তোমার আমি শিখাইছি, এটা তো আগের ক্লাসে শেখা জিনিস। দেখো যে কেমনে আমাদের আয়তনের ত্রুটি চাইছে। ওকে, তাহলে ভি ইকুয়াল টু তুমি লিখবা 4/3 পাই আর কিউব। তাহলে ডেল ভি ডিভাইডেড বাই ভি মনে পড়ে, আর এই পাশে ডেল আর ডিভাইডেড বাই আর। 4 3 পাই কনস্ট্যান্ট, ত্রুটি হয় না। আর এর পাওয়ার কত? 3, সামনে লাভ দিয়ে চলে আসবে 3। এইবার তুমি দেখো 3 ইন্টু ডেল আর, এই যে ডেল আর 0.002 আর আর 0.2, তাহলে এটা হচ্ছে আনুপাতিক ত্রুটি। যদি 100 দিয়ে গুণ দেওয়া হয়, 100% দিয়ে গুণ দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে শতকরা ত্রুটি। তাহলে এখান থেকে ত্রুটি দেখি বের করি কত আসে দেখি। তাহলে 3 ইন্টু 0.002 ডিভাইডেড বাই 0.2 গুণ হচ্ছে 100, গুণ হচ্ছে 100, 3%। বুঝছো? অনেকে ভাবে আয়তনের ত্রুটি বের করতে বলে 1 নম্বরটা করে তারপর করা লাগবে। কি দরকার? 1 নম্বরটা তো করেই করা লাগবে না, 1 নম্বরটা করে তো করা লাগবে না, এমনি তো করা যাচ্ছে। দেখো এখানকার অ্যান্সার দেখো আর এখানকার অ্যান্সার দেখো, আলাদা হয়েছে কিছু? একই অ্যান্সার হয়েছে। বুঝছো? তাহলে মাথায় রাখিও যে আয়তনের ত্রুটি বের করতে বলছে, কি দরকার? আমার 1 নম্বরটা করার দরকার নেই, আয়তনের ভাবে বের করার দরকার নেই। আয়তনের ত্রুটি মানে তো ডেল ভি বাই ভি। দেখো তো এই ডেল ভি বাই ভি তো তুমি এখানেই বের করতেছো, এই যে ডেল ভি বাই ভি এখানেই তো বের করতেছো, হয়েই তো গেছে ম্যাথ, এখানেই তো ম্যাথ হয়ে গেছে। বুঝছো? তো অনেকে বোকামি করে, কি দরকার? দরকার নেই তো। এবার আসো ঘনত্ব পরিমাপের ত্রুটি। ঘনত্ব পরিমাপের ত্রুটি, তাহলে ঘনত্ব পরিমাপের ত্রুটি হিসাব করতে হবে এবার আমাদের ঘনত্ব পরিমাপের ত্রুটিটা হিসাব করতে হবে। চলো, যেহেতু আমার জায়গা নাই তাই আমি একটু মুছে দিলাম। ঘনত্ব রো, রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে বলো ঘনত্ব কার কার উপর নির্ভরশীল? ভরের উপর নির্ভরশীল আর আয়তনের উপর নির্ভরশীল। তাহলে ডেল রো বাই রো মনে পড়ে, এই পাশে কি হবে? ডেল এম বাই এম আর ডেল ভি বাই ভি, মাঝখানে প্লাস হবে। ঠিক আছে? অনেক বলতে ভাই ভি টু দি পাওয়ার তো -1, তাহলে পাওয়ার আসলে তো -1 আসবে সামনে। আমরা তো সূচকের কি মান নিব? পরম মান, তার মানে +1। এবার তুমি ডেল এম এর মান জানো, এটা ডেল এম এটা এম, মান বসে দিবা। ডেল ভি এর মান এই যে বের করছো, এটা ডেল ভি এটা ভি, বসাই দিতে পারো। অথবা তুমি যদি মনে করো যে ভাই আমি 1 নম্বরটা তো করি নাই, ধরো 1 নম্বরটা তুমি করো নাই, তোমার একবারে 3 নম্বরটা করতে দিছে, একবারে 3 নম্বরটা করতে দিছে, তাহলে ডেল ভি বাই ভি, এই যে ডেল ভি এর মান বের করার কোনো দরকার নেই, কারণ ডেল ভি বাই ভি মানে তো 3 ডেল আর বাই আর, 3 ডেল আর বাই আর। তাহলে ডেল ভি বাই ভি এর জায়গায় 3 ডেল আর বাই আর বসাই দিবা। এবার সব তুমি জানো, যা জানো গুণ দিবা 100%, হয়ে যাবে ত্রুটি। বুঝছো? ঠিক আছে? তাহলে এইভাবে করবা। এইবার দেখো আমি যে কাজটা করি আসলে সেটা হচ্ছে একেবারে কোন একটা লব্ধ রাশিতে উপস্থিত আমি মৌলিক রাশিগুলো পর্যন্ত চলে যাব। যখন আমাদের ত্রুটির হিসাব করতে হবে তখন একেবারে মৌলিক রাশি পর্যন্ত চলে যাব, লব্ধ রাশিতে উপস্থিত মৌলিক রাশি পর্যন্ত আমি ভাঙতে ভাঙতে চলে যাব। দেখো কিভাবে। এই রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, ভি হচ্ছে আয়তন, নিরেট গোলকের আয়তন। তাহলে এম ডিভাইডেড বাই ভি মানে হচ্ছে 4/3 পাই আর কিউব। এইবার তুমি বলো, আগে যেমন তুমি বলতেছিলা ঘনত্ব ভর এবং আয়তনের উপর নির্ভরশীল, এইবার বলো তো ঘনত্ব কার কার উপর নির্ভরশীল? এইবার দেখে বলো। এইবার আমি বলবো হচ্ছে ঘনত্ব ভর এবং ব্যাসার্ধের উপর নির্ভরশীল, ভর এবং ব্যাসার্ধের উপর নির্ভরশীল। ঠিক আছে? তাহলে ডেল রো ডিভাইডেড বাই রো, এই পাশে কি কি আছে? চলক কি কি আছে বলো, এই পাশে কি কি আছে? চলক কি কি আছে? এম এবং আর। তাহলে ডেল এম ডিভাইডেড বাই এম, 4/3 পাই কনস্ট্যান্ট, আর ডেল আর বাই আর। আর এর পাওয়ার কত? আর এর পাওয়ার কত? 3, তাহলে সামনে বসবে +3, নট -3। দেখো চলে আসছে লিমিট। এবার আমি মান বসাই দিব ডেল এম বাই এম। তাহলে ডেল এম হচ্ছে 0.001 ডিভাইডেড বাই এম এর মান 1 +3 ডেল আর হচ্ছে 0.002 ডিভাইডেড বাই আর, আর হচ্ছে 0.2। ঠিক আছে? এই যে মানটা আসলো এর সাথে গুণ দিব কি 100%, কারণ আমাদের যখন বলবে ত্রুটি বের করো আমি তখন বুঝবো 100%, মানে শতকরা ত্রুটিতে বের করতে বলছে। যদি বলে শুধু ত্রুটি বের করো তাহলে শতকরাতে বের করাটাই বেশি ভালো, এটাই করবা তোমরা। তাহলে 0.001 প্লাস 3 ইন্টু 0.002 ডিভাইডেড বাই 0.2, তাহলে যা হবে গুণ 100%, দেখি কত হয়? 3.1%, 3.1%। বুঝছো? শেষ। 0.301% কার আসলো? এমডি ফরদ হাসান। ঠিকঠাক ভাবে হিসাব করতে হবে, ক্যালকুলেটরে হিসাব করলে ভুল হিসাব করলে চলবে না।
ক্যালকুলেটরে হিসাব করার পরে যদি ভুল হিসাব করো তাহলে কিন্তু চলবে না। বুঝতে পারছো? চলো চলো চলো, দ্রুত তুলে নাও, দ্রুত তুলে নাও। পারছো না সবাই? পারছো না? পারছিলা? বাসায় পারছিলা কে কে বলো তো দেখি? বাসায় কে কে পারছিলা? বাসায় কে কে পারছিলা হাত তুলো দেখি। অভি কুমার বালা, দুইটাই হয়েছে, গুড, ভেরি গুড। তারপরে আর কে? প্রমিত পাল, সালমা আক্তার, গুড, ভেরি গুড। 1 নম্বরটা আবার একটু বুঝান, 1 নম্বরটা আবার একটু বুঝান, আসো আবার বুঝাই। এবার 2 নম্বর থেকে আবার একটু বুঝাই। কি বলছে দেখো, একটি 1 প্লাস মাইনাস 0.002 মিটার দৈর্ঘ্যের দড়িতে বেঁধে এত কেজি ভরের একটা বস্তুকে এত বেগে ঘোরানো হচ্ছে। কেন্দ্রমুখী বলের শতকরা ত্রুটি কত? আমি তোমাদের গত ক্লাসে হিন্ট দিছিলাম। কেন্দ্রমুখী বল দড়িতে বেঁধে, একটা বস্তুকে দড়িতে বেঁধে তুমি এইভাবে ঘুরাইতেছো একটা বৃত্তাকার পথে। যে বস্তুটাকে ঘুরাইতেছো সেটা যে ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরাইতেছো সেটাই তো ভাই দড়ির দৈর্ঘ্য। দড়িতে বেঁধে ঘুরাচ্ছ, তাহলে তুমি এইভাবে যদি ঘুরাও তাহলে যে ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরাচ্ছ সেই ব্যাসার্ধটাই তো দড়ির দৈর্ঘ্য। তো দড়ির দৈর্ঘ্যটা দেওয়া আছে 1 প্লাস মাইনাস 0.002। দড়ির দৈর্ঘ্যটাকে আমরা ব্যাসার্ধ যদি বলি তাহলে এটা হচ্ছে আমাদের আর, এটা আসলে আর এর প্রকৃত মান, আর প্লাস মাইনাস এটা হচ্ছে পরম ত্রুটি অর্থাৎ ডেল আর। তুমি কতটুকু বেশি বা কম পরিমাপ করতে পারো। এই যে বস্তুটা, এই বস্তুটার ভর হচ্ছে এম, তো সেই বস্তুটার ভর এটা এম প্লাস মাইনাস ডেল এম। ভর পরিমাপ করলে 0.2 কেজি, এটা হচ্ছে সঠিক মান, আর 0.001 এটা হচ্ছে পরম ত্রুটি। বস্তুকে এত বেগে ঘোরানো হচ্ছে, তাহলে বেগ এটা ভি প্লাস মাইনাস ডেল ভি, এটা ভি প্লাস মাইনাস ডেল ভি। এই যে এটাকে বেগ নিয়ে ঘোরানো হবে না, বলো তো, এটাকে বেগ নিয়ে ঘোরানো হবে না? এভাবে ভি বেগ দিয়ে আমি এভাবে ঘোরাচ্ছি, তাহলে সেই বেগটা আমাদের দেওয়া আছে। তাহলে এবার আমাদের কি বলছে, কেন্দ্রমুখী বলের শতকরা ত্রুটি কত বের করো। তো কেন্দ্রমুখী বল এফ, ঠিক আছে। দেখো তোমাকে একটা সৃজনশীল প্রশ্ন করে দিই, এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন করে দিই। তোমাকে প্রথমে বলবে কেন্দ্রমুখী বলের সূত্রের রূপটি নির্ণয় করো। কেন্দ্রমুখী বলের সূত্রটি নির্ণয় করো। আর 2 নম্বর বলবে কেন্দ্রমুখী বলের শতকরা ত্রুটি। কেন্দ্রমুখী বলের শতকরা ত্রুটি সৃজনশীল প্রশ্ন যেভাবে হয়। তাহলে প্রথমে দেখো, অনেকে বলবা যে ভাই কেন্দ্রমুখী বলের সূত্র তো জানি না, তাই না? এই যে সূত্র জানো না, তোমাকে তো বলেই দিছে কেন্দ্রমুখী বল কিসের উপর নির্ভর করে? ভরের উপর, ব্যাসার্ধের উপর, বেগের উপর, এই 3টা জিনিসের উপর নির্ভর করে। তাহলে তোমার কি করতে হবে, 2 নম্বর ম্যাথ করার আগে কেন্দ্রমুখী বলের সূত্রটা বের করে নিতে হবে। তুই বলতে ভাই আপনি তো শিখাইছেন কেন্দ্রমুখী বলের সূত্র তো আমরা জানি, F = mv²/r। সেটা তো তুমি জানো, সেটা তো তুমি মুখস্থ করে রাখছো, যেটা তোমাকে আগে করাইছি বলে তুমি হয়তো জানো। কিন্তু এমন কিছু একটা দিতাম যেটা আমি তোমাকে করাইনি, তখন তুমি কি করতা? তখন তুমি লিখতা ধরি, এই যে 1 নম্বরটা করি আসো আগে, যে তুমি তখন লিখতা যে ধরি এফ এটা নির্ভর করে কার উপর? এম এর উপর m⁴x, বেগের উপর v⁴y, আর এর উপর r⁴z। মনে পড়ে? এই ম্যাথটা করছিলাম, মনে পড়ে? 1 নম্বর সমীকরণ দিতা। তারপরে বলের মাত্রা লিখতা, বলের মাত্রা সমীকরণ লিখতা, m l t⁻⁻², বল। এই পাশে ভর m⁴x, বেগ l t⁻⁻1, তার পাওয়ার হচ্ছে y, আর হচ্ছে ব্যাসার্ধ দৈর্ঘ্য লেন্থ l⁴z, লিখতে না? তারপরে সূচক সমীকৃত m1 l1 t⁻⁻², এই পাশে m⁴x l⁴y + z আর t⁻⁻y। তাহলে সূচক সমীকৃত মনে পড়ে? সূচক সমীকৃত করে, তাহলে সূচক সমীকৃত করে x = 1, দেখো m এর পাওয়ার 1, m এর পাওয়ার x = 1। তারপরে y + z l এর পাওয়ার y + z l এর পাওয়ার 1, y + z = 1। t⁻⁻2 y = 2, এই যে y, এই y এর মান এখানে বসাইলে z এর মান পেয়ে যাবা, y 2 বসাও তাহলে z এর মান পেয়ে যাবা। তাহলে অতএব z = y এর মান কত? 2, y এর মান এখানে বসাবা 2। তাহলে z = কত হবে? z হবে, দেখো z হবে -1। তাহলে তখন তুমি সূত্রটা লিখতা যে f = m⁴1x v⁴y y 2 আর r⁻1 তাহলে অতএব বলের সূত্র f = mv²/r। এই যে তুমি আগে এটা করে নিতে, এটা হচ্ছে গ নম্বর, ঠিক আছে? এটা হচ্ছে গ নম্বর। আর একটা কি করতে হয় জানো? সাংখ্যিক ধ্রুবক নিতে হয়। তো ভদ্রতার খাতিরে সেই সাংখ্যিক ধ্রুবকটা কে নিবা, নিবা, না নিলেও কোনো সমস্যা যে হবে তা না, তবে নেওয়া ভালো। এই যে একটা সাংখ্যিক ধ্রুবক কে, যার কোনো মাত্রা সূচক নেই, ঠিক আছে, মাত্রা বা একক নেই, সরি। এবার আসো, এবার আমাদের ত্রুটি বের করতে হবে। তো এইবার তুমি পারবা, এবার না পারা কেউ নাই আমার মনে হয়। f = mv²/r, এর চেয়ে সহজ ম্যাথ তুমি করো নাই জীবনে। তাহলে কেন্দ্রমুখী বলের ত্রুটি, তাহলে ∂f/f লিখবা, লেখার পরে এখানে লিখবা ∂m/m, তারপরে v হচ্ছে ∂v/v, আর তারপরে হচ্ছে ∂r/r। তো আনুপাতিক ত্রুটির ক্ষেত্রে কি জানো ছিল?
যার পাওয়ার যত সামনে এসে তত বসবে, কিন্তু সূচকের সবসময় পরম মান বসবে। এম এর পাওয়ার 1 প্লাস 1, বি এর পাওয়ার 2 প্লাস 2, আর এর পাওয়ার মাইনাস 1 কিন্তু প্লাস 1ই বসবে, কারণ সূচকের সবসময় পরম মান বসে। এবার তুমি এখানে মানগুলো বসাও। ডেল এম হচ্ছে 0.001 ডিভাইডেড বাই এম, এম হচ্ছে 0.2। তারপরে 2 ইন্টু, তারপরে 2 ইন্টু ডেল বি, এই যে ডেল বি 0.003 ডিভাইডেড বাই হচ্ছে 10। তারপরে হচ্ছে ডেল আর কত 0.002 ডিভাইডেড বাই 1, ঠিক আছে। আর এই যা হবে এখান থেকে যা হবে তার সাথে গুণ দিবা 100%, তার সাথে গুণ দিবা 100%, ঠিক আছে। গুণ দিছো 100%, বলো কত হয়েছে? কে একজন বলো তো দেখি উত্তর, তাহলে আর আমি করবো না। শেখ ফাহিম ফয়সাল, তোমার বিশ্বাস করলাম কিন্তু ভুল বলিও না কিন্তু। 0.76%, নাও তোমাদের বিশ্বাস করলাম, ঠিক আছে। কি ক্লিয়ার? ওকে। এমডি ফরাদ বলছে, মুশফিকা রহমান ইবু বলছে, এমডি শাহজাহান বলছে, সাকিব হাসান বলছে, সবাই বলছে ওকে। এমডি শাহজাহান তোমার 0.07 কেমনে হইলো? জাহিদা আলম, অর্ণব চক্রবর্তী। এমডি ফরাদ হাসান বলছে ভাই আজকে প্রথম লাইভ ক্লাস, এর আগের ক্লাসগুলো করে আসতে হবে, না হলে কিন্তু তুমি কিছু বুঝবা না, বুঝছো? এর আগের ক্লাসগুলো করে আসতে হবে, না হলে কিন্তু তুমি কিছু বুঝতে পারবা না। এবার আসো দেখি 3 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেম বলা হচ্ছে একটি সরল দোলকের, দেখো গত ক্লাসে আমরা একটু কিন্তু সরল দোলকের ম্যাথ করছিলাম। তো বলা হচ্ছে একটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য, একটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য 0.90 প্লাস মাইনাস 0.001 এত মিটার কার্যকর দৈর্ঘ্য এটা। আর পর্যায়কাল বা দোলনকাল, পর্যায়কাল হচ্ছে 0.8 প্লাস মাইনাস 0.002, পর্যায়কাল হচ্ছে এত সেকেন্ড। তো ওই স্থানের অভিকর্ষ ত্বরণের শতকরা ত্রুটি, অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের শতকরা ত্রুটি, অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের ত্রুটি। আর ত্রুটি বললে কি বুঝবো? শতকরা ত্রুটি। কি পারবে না বলো তো? সরল দোলক, সুতায় বেঁধে একটা বস্তুকে ছাদ থেকে ঝুলাই দিবা, তাহলে সেটাই সরল দোলক। এভাবে দুলতে থাকলে সেটা হয়ে যাবে সরল দোলক, এভাবে দুলতে থাকবে। তো সরল দোলকের এইটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য, এই যে দড়ির দৈর্ঘ্য, এটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। তাহলে কার্যকর দৈর্ঘ্যের মান দেওয়া আছে এল প্লাস মাইনাস ডেল এল, ঠিক আছে। পর্যায়কাল টি প্লাস মাইনাস, এই যে এটা টি প্লাস মাইনাস ডেল টি দেওয়া আছে পর্যায়কাল। কি চাইছে? অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের শতকরা ত্রুটি, অভিকর্ষ ত্বরণ জি নির্ণয়ের শতকরা ত্রুটি। তো সূত্র কি ছিল? টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি, মনে পড়ে? তাহলে টি এর মানটা দেওয়া আছে, এল এর মানটা দেওয়া আছে, জি এর মানটা হিসাব নিকাশ করে বের করতে হবে। বলো পারা যাবে কিনা বলো। তাহলে তোমরা একটু লেখা থামাও, দেখো ভালো করে দেখো, আমি আগে বুঝাই দিই, দেখো পারবা কিনা। এই যে 2 পাই এল টু দি পাওয়ার হাফ জি টু দি পাওয়ার কি মাইনাস হাফ, তাহলে ডেল টি ডিভাইডেড বাই টি, আর এই পাশে কি হবে? এই পাশে হচ্ছে ডেল এল ডিভাইডেড বাই এল, পাওয়ার কত? পাওয়ার হচ্ছে হাফ। তারপরে ডেল জি ডিভাইডেড বাই জি, পাওয়ার কত? পাওয়ার হচ্ছে মাইনাস হাফ, কিন্তু কত বসবে? প্লাস হাফ বসবে, মনে পড়ে? তাহলে এবার দেখো ডেল টি দেওয়া আছে, টি দেওয়া আছে, বসাবা। ডেল এল দেওয়া আছে, এল দেওয়া আছে, এখানে বসাবা। বসা দিয়ে তারপরে ডেল জি বাই জিটা বের করে নিবা। বলো পারবা কিনা? ডেল জি বাই জি এটা বের করতে পারবা কিনা বলো, বলো পারবা কিনা, বলো পারবা কিনা? আবির আব্দুল্লাহ, গ্রামের চাচাতো ভাই। গ্রামের চাচাতো ভাই কোথেকে আসলো? তোমার গ্রামের চাচাতো ভাই হঠাৎ করে কোথেকে চলে আসলো? এই যে অনেকে উত্তর বলে ফেলছো 0.61%, 0.61, গুড, ভেরি গুড। এই তো খুব সহজ, এই মানগুলো বসাই দিবা, এই মানগুলো বসাই দিবা, বসাই দিয়ে এখান থেকে ডেল জি বাই জি এর ত্রুটিটা বের করবা। কি ক্লিয়ার? কি বলো তাহলে কিভাবে করছো দেখি, যারা করছো তারা কিভাবে করছো? এই যে আমি একটু লিখি, ডেল জি বাই জি এটা সমান সমান ডেল টি ডিভাইডেড বাই টি, এইটারে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু মাইনাস, এই মাইনাস কিন্তু সূচকের কিন্তু পজিটিভ মান বসাইছি, কিন্তু এই মাইনাস হচ্ছে এই পাশে পাশ করছি যখন, তখন মাইনাস চলে আসছে। তাহলে ডেল এল ডিভাইডেড বাই এল, তো এটা তো হাফ ছিল, এখানে একটা হাফ ছিল, তাহলে এখানে 2টা গিয়ে গুণ হয়ে যাবে, বুঝতে পারছো? এই যেখানে হাফ ছিল তাহলে 2 এই পাশে গিয়ে গুণ হয়ে গেল। তাহলে এবার মানগুলো বসাই দিলেই কাজ শেষ। তাহলে 2 ডেল টি কোথায় আছে? ডেল টি দেখি 0.002 ডিভাইডেড বাই টি হচ্ছে 0.8 মাইনাস হাফ ডেল এল হচ্ছে 0.001 আর এল এটা হচ্ছে 0.90। তাহলে এখান থেকে উত্তর আসবে, দেখি আমি একটু করি, 0.002 ডিভাইডেড বাই 0.8 মাইনাস
0.001 ডিভাইডেড বাই 0.90 ইন্টু 2, তাই না? হ্যাঁ, তারপরে তার সাথে আবার গুণ 2, তাহলে গুণ 100। এই তোমরা কি বের করছো? 0.61 কেমনে আসলো বলো? 0.61 কেমনে আসলো? আমার তো 0.38 আসলো। আমি কি ভুল করলাম? আমার তো 0.38 আসলো। তোমাদের 0.61 কেমনে আসলো? ম্যাক্সিমাম সবার 0.61 কেমনে আসলো বলো? 0.61 কেমনে আসলো? মোহাম্মদ সাইদি হোসেন, কিছুই বুঝতেছি না। তুমি কি আগের ক্লাসগুলো করছো? বলো, আগের ক্লাসগুলো যদি করো তাহলে বুঝবা, আগের ক্লাস যদি করা না থাকে তাহলে বুঝবা না। 0.38%, কাদের 0.61% হইলো বলো? এইবার শোনো শোনো শোনো, এই যে এই জায়গাটাতে ভুল হয়ে গেছে, এটা ভুল, এটা হয়নি, এটা ভুল। বলো এবার, ভুল তো করছি, কোথায় করছি ভুল এবার খুঁজে বের করো। ভুল হয়েছে, এই ম্যাথটা ভুল হয়েছে, হয়নি, ঠিক আছে? এবার বলো কোথায় ভুল করছি, কোথায় ভুল করছি বলো দেখি, কোথায় ভুল করছি? হয়নি, হিসাব হয়নি, ঠিক আছে? হিসাব হয়নি, তাহলে কোথায় ভুল হয়েছে? ভুলটা হয়েছে এই যে সেই অন্যায় কাজটা করে ফেলছি আমরা, সেই অন্যায় কাজটা করে ফেলছি আমরা। এই যে এখানে মাইনাস, এই মাইনাস তো হবে না, এই মাইনাস তো হবে না, এই মাইনাস তো হবে না, এখানে তো প্লাস হওয়ার কথা। ত্রুটি কি কখনো মাইনাস হইতে পারে বলো? ত্রুটি কি কখনো মাইনাস হইতে পারে বলো? তাহলে ত্রুটিটা মাইনাস নিয়ে আমরা ভুল করে ফেলছি। এই যে ত্রুটিটা মাইনাস, এই যে সামনে মাইনাস বসাইছি, এটা ভুল করে ফেলছি, ঠিক আছে? এটা মাইনাস বসাইছি, এটা ভুল করে ফেলছি। ধ্রুবকের ত্রুটি হয় না, ধ্রুবকের ত্রুটি হয় না, ধ্রুবকের কোনো ত্রুটি হয় না। এই যে 2 পাই, এটা তো ধ্রুবক। তুমি কি ধ্রুবক পরিমাপ করো কোনোদিন? পাই পরিমাপ করো? এই যে অনেকে বলছে মাইনাস কেন নিলেন, এই যে মাইনাসটা তো আসলে ডেল জি বাই জিটা বের করতে হবে আমার, তাহলে আমি তো এইটারে এই পাশে পাঠাবো, এটারে যদি এই পাশে পাঠাই তাহলে তো মাইনাস হবেই, তাই না? তো এই মাইনাস দেখো, আমি কিন্তু ঠিকঠাক করছি, হিসাব কিন্তু ঠিকঠাক করছি, ভালো করে বুঝিও এখানে কথাটা, হিসাব কিন্তু ঠিকঠাক করছি, কিন্তু ঝামেলাটা যা লাগছে সেটা হচ্ছে এই যে ত্রুটি বের করতে গিয়ে আমি আবার মাইনাস করে ফেলছি। এখন তুমি যদি বলো যে না ভাই এখানে যোগ, এই যে জোর করে এখানে প্লাস বসাই দেন, যোগ দেন, এখানে যোগ দেন, এই যে এখানে যোগ দিয়ে দিলাম, তাহলে এটা অনেকটা গায়ের জোরে হয়ে গেল না? দেখো তো, আমি এইটারে যখন আমি এই পাশে পাঠাবো তখন তো মাইনাস হবে, এই যে এটা এটা মাইনাস, এইটা হবে মাইনাস, এইটা হবে। তা আমি যখন এটারে এই পাশে পাঠাবো তো মাইনাস হওয়ার কথা, আমি তো তাই করছি, তো তাই করেই তো ভুলটা করছি। আসলে ত্রুটি তো মাইনাস হইতে পারে না, ত্রুটি সবসময় প্লাস হবে। কখনো যদি দেখো ত্রুটির সূত্রে মাইনাস আছে, তুমি বাবা ভুল হচ্ছে এটা, কারণ ত্রুটি হচ্ছে যোগ হবে সর্বদা। তোমাকে আমি বলছিলাম যে টি কত খারাপ, এল কত খারাপ, জি কত খারাপ, এদের খারাপের যোগফল হচ্ছে টি কত খারাপ। আমি যখন বলবো জি কত খারাপ, যখন এবার প্রশ্ন করবো জি কত খারাপ, তখন তুমি বলবা টি আর এল এই দুইজন মিলে যত খারাপ, এদের দুইজনের খারাপের যোগফল হচ্ছে জি কত খারাপ। আমি যখন বলবো এল কত খারাপ হইতে পারে, তখন তুমি বলবা টি কত খারাপ প্লাস জি কত খারাপ, এই দুইটা খারাপ যোগ করলে এল কত খারাপ হইতে পারে। তাহলে এখানে ভুলটা করছি, এই জায়গা মাইনাস বসাই। কিন্তু এখন অনেকেই বলতে পারে ভাই এ পাশ করলে তো আপনাকে মাইনাস দিতেই হবে, এই কারণে এই নিয়মে আমরা করবো না, তো এটা এই নিয়মে করবো না আমরা। তাহলে এইবার শোনো, যে জায়গাটাতে তোমরা ভুল করবা এবার ভালো করে কান খুলে শোনা রাখো। এর আগে আমি যতগুলো ত্রুটি বের করতে বলছি আমি কিন্তু তারই সূত্র লিখছি, যেমন কেন্দ্রমুখী বলের ত্রুটি বের করছি, কেন্দ্রমুখী বলের সূত্র লিখছি, ঠিক আছে? এর আগে পর্যায়কাল নির্ণয়ের ত্রুটি বের করছিলাম, সরল দোলকের একটা ম্যাথ কিন্তু গত ক্লাসে করছিলাম, তখন টি এর ত্রুটি বের করছি, আমি টি এর ত্রুটিটা লিখছি, টি এর সূত্রটাই লিখছি। তারপরে এর আগে আমরা যখন আর কি যে আয়তনের ঘনত্বের ত্রুটি বের করলাম বা আয়তনের ত্রুটি বের করলাম, দেখো যার ত্রুটি বের করতাম তারই সূত্র লিখতাম, ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, ঘনত্ব রো ইকুয়াল টু এম বাই ভি, যার ত্রুটি বের করতাম তারই সূত্রটা লিখতাম। তাহলে সুন্দর করে একেবারে মনের খাতায় লিখে রাখো, যার ত্রুটি তার সূত্র লাগবে, লিখো যার ত্রুটি তার সূত্র লাগবে, তার সূত্র লাগবে, তাহলে আর ঝামেলা লাগবে না, এই মাইনাসের ঝামেলা আর লাগবে না। তাহলে যার ত্রুটি সূত্র লাগবে তার। এইবার আসো, তুমি তো ভাইয়া টি এর সূত্র জানো যে পর্যায়কাল টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, ওকে, ঘাবড়ানোর কিছু নাই। তোমার ত্রুটি বের করতে বলছে কার? অভিকর্ষ ত্বরণের। তাহলে যার ত্রুটি তার সূত্র অর্থাৎ অভিকর্ষ ত্বরণের সূত্র লাগবে, তাহলে সুন্দর করে বর্গ করে দিবা টি স্কয়ার, তারপরে 4 পাই স্কয়ার, এখানে এল ডিভাইডেড বাই জি, তারপরে তুমি বলো জি সমান সমান কত, জি কে এখানে আনো, টি স্কয়ারটাকে এখানে পাঠিয়ে দাও। তাহলে জি সমান সমান দেখো 4 পাই স্কয়ার এল ডিভাইডেড বাই টি স্কয়ার, বুঝছো? জি এর ত্রুটি, জি এর সূত্র লাগবে, জি সমান সমান সূত্র আসছে, এই যে সূত্রটা আসছে, সূত্রের কাজটা হইলো। এইবার আসো আমি ত্রুটির সূত্র লিখবো, এবার আমি ত্রুটির সূত্র লিখবো। তাহলে ডেল জি ডিভাইডেড বাই জি, এইবার এইটা সমান সমান এই যে এল, তাহলে ডেল এল বাই এল, আর টি ডেল টি বাই টি। তো টি এর পাওয়ার কত? টি এর পাওয়ার হচ্ছে -2, তো -2 আমাদের দরকার নেই, টি টু দি পাওয়ার 2, এই 2টাই আমাদের দরকার। তাহলে এইবার আসো, এইবার দেখো ডেল এল এর মান 0.001 আর এল এর মান 0.90, 2 ডেল টি 0.002 ডিভাইডেড বাই টি 0.8। এবার এইটার সাথে গুণ দিবা 100%, তাহলে একেবারে শতকরাতে ত্রুটিটা চলে আসবে, ঠিক আছে? অনেকে কি করে আপেক্ষিক ত্রুটি বের করে, তারপর আবার বাংলায় লিখে শতকরা ত্রুটি, মানে কত কাহিনী করে। এত কাহিনী করার সময় নেই, তুমি এখন বড় হয়ে গেছো, ঠিক আছে? তুমি ম্যাথ করবা মনে মনে,
বুঝলা? ম্যাথ করতে হবে একেবারে কমন সেন্স দিয়ে, ফিলিংস মেথড দিয়ে ম্যাথ করতে হবে। আর যদি একান্তই না পারা যায় তাহলে খাতা কলম ব্যবহার করা শিখতে হবে। ক্লিয়ার? এর সাথে গুণ 100। তাহলে অ্যান্সার হচ্ছে 0.611%। এই যে অ্যান্সার হচ্ছে 0.6111%। তো যারা এটা বলছিলা তারা তো কোশ্চেন ফাঁস করছিলা। ঠিক আছে, যার ত্রুটি তার সূত্র লাগবে। তাহলে সুন্দর করে মনের খাতায় লিখে নাও। ওকে ওকে, গুড, ভেরি গুড। দেখছো তোমরা শিখে গেছো। এবার এই প্রশ্নটা তোলার জন্য 1 মিনিট সময় দিলাম। তুলবা 1 মিনিটে, আর করবা 10 সেকেন্ডে। নাও 1 মিনিটে তোলো, ম্যাথটা তোলো দ্রুত। তুলে ফেলো, দ্রুত তুলে ফেলো, দ্রুত তুলে ফেলো। তোমাদের অপার ভাই তো প্রশ্ন সুন্দর করে টাইপ করে লিখে রাখে, আমি গরিব মানুষ, ঠিক আছে, আমি হাতে লিখি, আমি টাইপ করে লিখে রাখতে পারি নাই, হাতে লিখছি। প্রমিত পাল, উল্টাপাল্টা কমেন্ট করিও না, প্রশ্ন তোলো। রাফিজ উদ্দিন, ওকে ডান। ওকে, দেখো এবার কি বলছে, দেখো। একজন ছাত্র পরীক্ষাগারে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করছে। ওই যে একটু আগে সরল দোলকের এক্সপেরিমেন্ট করলাম না, ওই সরল দোলকের সাথে কিন্তু আমরা অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে পারি। আচ্ছা, তোমার একটা প্র্যাকটিক্যাল শেখাই দিই। তুমি যেখানে আসো সেখানে অভিকর্ষ ত্বরণ মানে পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ তোমরা তো জানো সবাই, 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। তুমি আজকে বাসায় এক্সপেরিমেন্ট করে এটা বের করবে, এক্সপেরিমেন্ট করে। এবার এক্সপেরিমেন্টটা কেমন করবা আমি তোমার শিখাই দিই। এক্সপেরিমেন্টটা তুমি কেমন করবা, তুমি একটা সুতা নিবা, সুতায় একটা ছোট্ট বল, ছোট্ট একটা মার্বেল সুতায় বাঁধবা। বাঁধার পরে এই সুতার দৈর্ঘ্যটা পরিমাপ করবা। এই যে তুমি কোন একটা দৃঢ় অবলম্বন থেকে সুতাটাকে ঝুলাইছো, এই সুতাটার দৈর্ঘ্য পরিমাপ করবা, ঠিক আছে, দৈর্ঘ্যটা পরিমাপ করবা। আর যদি পারা যায় এখানে ছোট্ট একটা বল নিবা, ঠিক আছে, যদি বলটা ছোট না হয় একটু বড় হয় তাহলে কিন্তু এর ব্যাসার্ধটাও নিতে হবে, অর্থাৎ কার্যকর দৈর্ঘ্য হবে সুতার দৈর্ঘ্য, কার্যকর দৈর্ঘ্য ক্যাপিটাল লেটার এল হবে, সুতার দৈর্ঘ্য প্লাস এর ব্যাসার্ধ। তো এটা যদি খুবই ছোট নাও তাহলে ব্যাসার্ধ না নিলেও চলবে। তাহলে তুমি এখান থেকে এবার ফিতা ধরে স্কেল ধরে তুমি এলটা পরিমাপ করবা, ঠিক আছে, নিজেরা দেখে এক্সপেরিমেন্ট করবা বাসায়। এবার তারপরে কি করবা, তারপরে এইটাকে খুব অল্প কৌণিক বিস্তারে নিয়ে এই যে এর এই যে কোণের মানটা, এই যে কৌণিক বিস্তার, এই কোণের মানটা ওই 4 ডিগ্রি 5 ডিগ্রির মধ্যে নিবা। নেওয়ার পরে, ঠিক আছে, কোণের মানটা মানে তোমার মেপে নিতে হবে না, চোখের আন্দাজে নিলেই হবে। নেওয়ার পরে এইবার এইটাকে এইখানে নিয়ে ছেড়ে দিবা, এটাকে এখানে নিয়ে ছেড়ে দিবা। ছেড়ে দেওয়ার পরে এটা তো এইভাবে দুলতে থাকবে, ছেড়ে দেওয়ার পরে এটা তো এইভাবে দুলতে থাকবে, এইভাবে এরকম দুলতে থাকবে, এভাবে দুলতে থাকবে। তো তুমি কি করবা, যখন মনে করো এখানে আসছে, ছেড়ে দিছো তো যখন ধরো এখানে আসছে তখন তোমার মোবাইলের স্টপ ওয়াচ বা ঘড়িতে ধরো স্টপ ওয়াচ চালু করবা। এখানে আসছে ধরো, এখান থেকে এখানে যাবে, তারপর আবার এখানে যাবে, তারপর আবার এখানে যাবে, তো এইভাবে যাচ্ছে আসতেছে, হ্যাঁ। তো তুমি কি করবা, এইখানে যখন থাকবে তখন লক্ষ্য করবা, তখন তুমি ঘড়ি চালু করবা, স্টপ ওয়াচ চালু করবা, মোবাইলের স্টপ ওয়াচ নিলে সবচেয়ে ভালো হয়, ওটা চালু করবা। চালু করার পরে গুনবা, ধরো এটা এখান থেকে এখানে যাবে 1, ঠিক আছে, এই যে এখানে যাবে এখানে ফেরত আসবে 1, গুনবা 1, এই যে একটা দোলনকাল এখান থেকে গিয়ে এখানে ফেরত আসলো 1 দোলনকাল, তারপরে আবার এখান থেকে গিয়ে এখানে ফেরত আসবে 2, তারপরে আবার যখন যাবে 3, এভাবে গুনতে থাকবা। এইভাবে তুমি গুনবা। গোনার পরে ধরো যে 10টা কি 20টা দোলনকাল নিবা, তো 10টা 20টা গুনবা, গোনার পরে দেখবা দোলনকাল কত হইল। তো দোলনকাল হলো ধরো 2 মিনিট, ধরো 2 মিনিট হইল। এবার 2 মিনিটকে 20 দিয়ে ভাগ দিবা, 20 দিয়ে ভাগ দেওয়ার পরে তুমি একটা দোলনের সময় পাবা, মানে তুমি তো 20টা দোলনের সময় নিছো, তুমি কি করবা, এটাকে গড় করে একটা দোলনের সময় নিবা, যতগুলো দোলন সংখ্যা নিছো সেটা দিয়ে ভাগ দিয়ে দিবা, ভাগ দিয়ে দিলে একটা দোলনের সময় আসবে। অনেকে বলতে পারে ভাই একটা দোলনের সময় যদি আমার নিতে হয় তো আমি একটা দোলনের সময় নিব। তো কথা হচ্ছে কি, একটা দোলনের সময় মানে জাস্ট একটা দোলন হিসাব করাটা খুব ডিফিকাল্ট হয়। এই কারণে তুমি পরপর 20টা দোলনের হিসাব করবা, হিসাব করার পরে 20টা দোলনের হিসাব করার পরে 20টা দোলনের হিসাব করবা, 20টা দোলনের হিসাব করার পরে তারপরে তুমি 20 দিয়ে ভাগ দিবা, তাহলে একটা দোলনের মান পাবা, তাহলে দোলনকাল টি পাবা, বুঝলা? তাহলে এল পাইলা টি পাইলা, এবার এই সূত্র নিয়ে বসাবা। এই যে সূত্র, এই সূত্র আজকে তোমাকে যেটা শেখাই দিলাম, জি ইকুয়াল টু এই যে 4 পাই স্কয়ার এল বাই টি স্কয়ার, একটু আগে লিখছিলাম আগের পৃষ্ঠায়। তো এখানে এল এর মান আর টি এর মান বসাবা, বসায় যদি তুমি ঠিকঠাক ভাবে হিসাব করতে পারো, দেখো এটা 9.8 বা 9.7 সামথিং কিছু একটা আসবে, যেটা আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড, যেটা আমরা জানি 9.8 টন। তো তুমি ল্যাবে এরকম ধরো এক্সপেরিমেন্ট করছো, হ্যাঁ, তো এরকম একটা এক্সপেরিমেন্ট করে তুমি অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করছো 9.81, অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করছো। এইবার মনে করো ল্যাবে একটা ওজন মাপক যন্ত্রে একটা স্প্রিং নিক্তি, ঠিক আছে, স্প্রিং নিক্তি ওজন মাপা যায়, নিউটন এককে ওজন মাপা যায়, সেই স্প্রিং নিক্তিতে তুমি 0.01 কেজি ভরের একটা বাটখারা বসাইছো। তো বাটখারা বসালে ওটার ওজন দেখা যাবে, তো ওটার ওজন দেখা যাচ্ছে 0. এই যে ওজন দেখা যাচ্ছে 0.09880,
সরি 0980 এত নিউটন, এটা দেখা যাচ্ছে। তাহলে ওইটা যদি ওজন দেখা যায় তাহলে দেখো তো ডাব্লিউ ইকুয়াল টু 0.0980 এত নিউটন, ডাব্লিউ ইকুয়াল টু এইটা। তো ডাব্লিউ ইকুয়াল টু তো এমজি, ডাব্লিউ ইকুয়াল টু কি এমজি, তাহলে এমজি সমান সমান 0.0980। তাহলে এবার এম এর মানটা তো এই যে এটা হচ্ছে এম এর মান। তাহলে জি ইকুয়াল টু প্রকৃত জি কত দেখি সেটা, প্রকৃত জি ওই স্থানে প্রকৃত জিটা কত 0.01। তাহলে অতএব প্রকৃত জি এর মানটা দেখি কত, প্রকৃত জি এর মানটা 0.0980 ডিভাইডেড বাই 0.01। তাহলে এখান থেকে 9.80 আর কি এত মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে জি এর প্রকৃত মান। ঠিক আছে, আমরা প্রকৃত মানটা পাইলাম এই স্প্রিং লিকটির ওজন থেকে, আমরা ভর দিয়ে ভাগ দিলাম, তাহলে জি এর প্রকৃত মানটা পেয়ে যাবো, যে ওই জিটাই ওখানে চলতেছে, ওই জিটাই ওখানে চলতেছে। এইবার আসো আমরা অভিকর্ষ ত্বরণের মানটা যেটা হিসাব করছি সেটা হচ্ছে 9 পয়েন্ট। এটা এটা কিভাবে হিসাব করছি, এক্সপেরিমেন্ট করে পরিমাপ করছি। দেখো একজন ছাত্র পরীক্ষাগারে অভিকর্ষ ত্বরণের মান এত নির্ণয় করলো, তাহলে এটা সে নির্ণয় করছে, তাহলে এইটা হচ্ছে পরিমাপকৃত মান। তাহলে পরিমাপকৃত মানটাকে আমি বললাম জি ড্যাশ, আর প্রকৃত মানটাকে আমি বললাম জি। তাহলে এখন আমাদের বলছে শতকরা ত্রুটি কত, তাহলে অতএব অভিকর্ষ ত্বরণের শতকরা ত্রুটি, সহজ না? অভিকর্ষ ত্বরণের শতকরা ত্রুটি এটা সমান সমান ডেল জি ডিভাইডেড বাই জি গুণ 100%, তাই না? তাহলে ডেল জি হচ্ছে জি ড্যাশ মাইনাস জি ডিভাইডেড বাই জি ইন্টু 100%। তাহলে উপরে পরম ত্রুটি আর কি, এই যে পরিমাপকৃত মান আর প্রকৃত মানের ডিফারেন্স। তো 9.81 মাইনাস 9.8 ডিভাইডেড বাই জি হচ্ছে প্রকৃত 9.8 গুণ 100। ঠিক আছে, তাহলে 9.81 মাইনাস 9.8 ডিভাইডেড বাই 9.8 গুণ 100%। তাহলে দেখো তো 0.102 এত পার্সেন্ট আসছে কিনা, এটাই হচ্ছে ত্রুটি। বুঝলা? ইজি, খুবই ইজি। এটা বইয়ের ম্যাথ, এটা বইয়ের ম্যাথ মানে ইজি, বইয়ের ম্যাথ মানে ইজি। ধরো আমরা একটু বানাই টানাই দিলে সেই ম্যাথগুলো একটু ভাবনা চিন্তা করা লাগে, কিন্তু বইয়ের যে ম্যাথ এগুলো খুবই ইজি। এটা বইয়ের ম্যাথ, দেখো ইসাক স্যারের বইতে আছে। ঠিক আছে, এটা ইসাক স্যারের বইতে আছে। এইবার আসো আমরা এবার একটা টপিক পড়বো। এই টপিকটা হচ্ছে গ্রুপ ডাটা থেকে ত্রুটি নির্ণয়। গ্রুপ ডাটা থেকে ত্রুটি নির্ণয়। তাহলে সুন্দর করে টপিকটার হেডিংটা লিখো যে গ্রুপ ডেটা থেকে ইরর ক্যালকুলেশন। দেখো এটা খুবই মজার টপিক, জাস্ট কয়েকটা সূত্র জানলেই ম্যাথ শেষ। তুমি যখন ক্লাসে ধরো যে 9-10 থাকতে তোমাদের ফিজিক্স ক্লাসে যখন টিচাররা প্র্যাকটিক্যাল করাইছে, দু একটা প্র্যাকটিক্যাল তো অবশ্যই করাইছে, বা তুমি প্র্যাকটিক্যাল খাতা তো অবশ্যই লিখছো। তো দেখবা সেই প্র্যাকটিক্যাল খাতায় প্র্যাকটিক্যাল করানোর সময় ধরো যে স্লাইড ক্যালিপার্স দিয়ে একটা চিকন তারের বা ধরো কলমের ব্যাস পরিমাপ করতে হবে। তো এইটা হচ্ছে এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্ট তুমি যখন করছো তখন তোমার গ্রুপে ধরো যে কয়েকটা মেম্বার ছিল, তুমি সাথে তোমার 2-1 জন বন্ধু। তো টিচার কিন্তু বারবার এসে বলছে স্ক্রু গাছ দিয়ে কিন্তু সবাই একটা একটা করে পার্ট নিবা, সবাই কিন্তু একটা একটা করে পার্ট নিবা, শুধু একজন পরিমাপ করলে চলবে না। তারপর তুমি যখন প্র্যাকটিক্যাল করতে তখন প্র্যাকটিক্যালের ঘরে এভাবে লিখতা যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে কয়বার পার্ট নিছো, 3বার 4বার 5বার এরকম কিন্তু তোমরা নিতা। তাহলে স্লাইড ক্যালিপার বা স্ক্রু গাছ দিয়ে ধরো তারের ব্যাস পরিমাপ করতে হবে, তাহলে তারের ব্যাস পরিমাপ করার জন্য আমি কিন্তু একবার ডাটা নিব না, কয়েকবার পার্টটা নিব, স্ক্রু গাছ ব্যবহার করে কয়েকজন পার্টটা নিব, তাই না? তাহলে এই যে ধরো 5টা ডাটা নিলা, তুমি ধরো 3টা ডাটা নিলা, তাহলে এই 5টা বা 3টা ডাটা নিলে এইগুলোর মধ্যে কোনটা সঠিক তুমি কি জানো যে কোনটা সঠিক না? তো তখন তুমি কি করো, যদি আমি বলি এই বলো এই তারের ব্যাস কত, তাহলে মনে করো তোমরা গ্রুপে 10 জন, তো 10 জন কি করবা, 10 জন 10 বার এই তারের ব্যাস পরিমাপ করবা, তারপরে 10 জনের মান নিয়ে যোগ করে 10 দিয়ে ভাগ দিয়ে গড় পরিমাপ করে আমাকে তুমি রেজাল্ট জানাবা যে ভাই রেজাল্ট হচ্ছে এইটা। কি ক্লিয়ার? তাহলে দেখো এই তারের এই কলমের প্রকৃত ব্যাস তুমি জানো না, তো প্রকৃত ব্যাস পরিমাপ করার জন্য কয়েকটা পার্ট তুমি নিচ্ছ, একটা গ্রুপ ডেটা নিচ্ছ। তো এই গ্রুপ ডেটার মধ্যে কোনটা ঠিক তুমি তো জানো না, তো এই কারণে আমরা গড় হিসাব করি। তো যখন আমি এরকম হিসাব নিকাশ করব তখন ত্রুটি হবে না। এই ত্রুটিটাকে বলা হচ্ছে গ্রুপ ডেটা থেকে ইরর ক্যালকুলেশন। এই যে গ্রুপ ডেটা থেকে ইরর ক্যালকুলেশন, ধরো কোনো তারের ব্যাস পরিমাপ করার জন্য আমি তোমাকে বললাম এই ব্যাস আমি পরিমাপ করছি, তাহলে এখান থেকে এবার ত্রুটি হিসাব করো। ঠিক আছে, তো এইগুলাই আমাদের এখন দেখতে হবে। তো একটা উদাহরণ দিলে খুব ভালো হবে।